এমএ পাশ করে বাড়িতে বসে আছি। রোজগার বলতে খালি বিকেলে দুটো ছাত্র পড়াই। হঠাৎ করে একদিন কলকাতা থেকে আমার এক দুঃসম্পর্কের মামা মাকে ফোন করে খোঁজখবর নিতে গিয়ে জানতে পারল যে আমি চাকরি না পেয়ে বেকার হয়ে বাড়িতে বসে আছি আর হতাশায় ভুগছি। মামা মাকে প্রস্তাব দিল, সাগর যখন কোনো কাজকর্ম করে না তখন আমার কাছে পাঠিয়ে দে, ও আমাকে ব্যবসায় সাহায্য করবে। আমার একটা বিশ্বাসী লোক দরকার। সাগরকে বিশেষ কিছু করতে হবে না, খালি আমার কর্মচারীদের উপর নজর রাখবে। আমি সব দিক একা সামলাই আর সেই সুযোগে অনেকে ফাঁকি মারে। সাগর এলে ওদের ফাঁকি মারা বন্ধ হয়ে যাবে। ও অফিস সামলালে আমিও ঠিকমতো অন্য সব দিক দেখতে পারব, ব্যবসাটাকে বাড়াতে পারব। মা অমনি সানন্দে রাজি হয়ে গেল। উত্তম মামার কোনো ছেলে নেই, একটাই মেয়ে। বছর 3 আগে সে উচ্চমাধ্যমিক পাশ করার পর এক অনাবাসী ভারতীয়ের সাথে 3 মাস ইন্টারনেটে প্রেম করে তারপর বিয়ে করেছে। এখন আমেরিকায় থাকে। মা আমাকে ডেকে বলল, তুই কলকাতায় চলে যা, উত্তমের কাছে গিয়ে থাক, ওকে ওর ব্যবসায় সাহায্য কর। জানিস তো ওর পরিবহনের ব্যবসা আছে, নতুন ব্যবসা, তবে মস্ত বড়, প্রচুর লাভ। ওরা খুব বড় লোক, অগাধ টাকা। তোর কোনো কষ্ট হবে না, খুব যত্নে থাকবি। পরদিন আমি কলকাতায় চলে এলাম। অনেকদিন বাদে উত্তম মামার বাড়িতে এলাম। শেষ এসেছিলাম মামাত বোনের বিয়েতে। সেই সময় 1 সপ্তাহ কাটিয়ে গেছিলাম। তখন মামা চাকরি করত। আমি বাড়ি ফিরে যাবার মাস 6 বাদেই শুনলাম মামা চাকরি থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করে পরিবহনের ব্যবসা শুরু করেছে। এই 2.5 বছরে প্রচুর পয়সা রোজগার করেছে। মামার বাড়ি গিয়ে তাই আমার তাক লেগে গেল। একতলা বাড়িটা 3 তলা হয়ে গেছে। পুরোটাই মার্বেল ফ্লোরিং আর প্যারিস করা। জানলা দরজা সব সেগুন কাঠের, বাইরেটাও সাদা রং করা। একতলায় 3টে ঘর ছিল, তাদের মধ্যে 2টোকে ভেঙে বড় একটা ড্রয়িং রুম করা হয়েছে। তৃতীয় ঘরটাকে গেস্ট রুম করে দেওয়া হয়েছে। পাশের রান্নাঘর আর বাথরুমটাকে জোড়া দিয়ে একটা বিরাট বাচাঘর করা হয়েছে। দোতলা আর 3 তলা পুরো নতুন। দোতলায় সামনের দিকে একটা টানা ঝুল বারান্দা। বারান্দা পেরোলেই 2টো বড় বড় বেডরুম। 2টোর সাথেই সংলগ্ন বাচাঘর আছে। দোতলা আর একটা ঘর আছে, সেটাকে মনে হয় রিডিং রুম হিসেবে ব্যবহার করা হয়। ঘরের ভেতরে একটা বড় বই রাখার আলমারি ছাড়াও একটা বিরাট মনিটর সমেত কম্পিউটার রাখা। দোতলায় একটা মস্ত বড় রান্নাঘরও রয়েছে। 3 তলাটা একটু অদ্ভুত। প্রথমত প্রাচীর তুলে পুরোটা ঘেরা হয়নি। সামনের দিকে প্রায় 12 ফুটের মতো জায়গা ছেড়ে রাখা হয়েছে। অবশ্য অনাচ্ছাদিত জায়গাটাকে 3 পাশে লোহার রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাকি ছাদের তলায় সম্পূর্ণ জায়গাটাকেই একটা বিশাল বড় হোলঘরে পরিণত করা হয়েছে। হোলঘরের একদিকে রয়েছে বিশাল একটা এলসিডি টিভি আর একটা মিউজিক সিস্টেম, আর ঠিক তার বিপরীত দেওয়ালে 2টো গদিওয়ালা দামি বড় সোফা আর একই সেটের 2টো গদিওয়ালা বড় চেয়ার রাখা। মামার বাড়ির প্রতিটা ঘরে এসি লাগানো, এমনকি হোলঘরটাও বাদ যায়নি। বিশাল বড় বলে ওটাতে তো 2টো এসি লাগানো রয়েছে। এছাড়াও উত্তম মামার 2টো ব্যক্তিগত গাড়ি আছে। 2টোই খুব দামি। একটা মামি ব্যবহার করে। মামি গাড়ি চালাতে পারে না বলে মামা একটা গার্ডওয়ান রেখেছে। বাড়িতে 3-3টে চাকর, 2টো ঠিকে ঝি আর একটা দিনরাতের কাজের মেয়ে। গোটা বাড়িটা ধনাঢ্যতার আলোতে ঝলমল করছে। মামার এত রমরমা দেখে আমার মনটা ঈর্ষা ভরে উঠল। উত্তম মামা মাত্র 2 বছর ব্যবসা করে এমন একটা পেল্লায় বাড়ি বানিয়ে ফেলল, আর আমার বাবা সারাটা জীবন কেরানিগিরি করেও সরকারি অফিস কোয়ার্টার থেকে বেরোতে পারল না। মামার বাড়ি পৌঁছে প্রথমেই আমি মামার পা ছুঁয়ে প্রণাম করলাম। কলকাতা শহরে আজকাল ছোটদের কাছ থেকে প্রণাম পাওয়াটা বড় দুর্লভ। তাই মামা বেশ সুন্দরভাবে আমাকে স্বাগত জানাল। আর আয়, ভেতরে ঢোক, ওসব প্রণাম টোনাম পরে করবি, আগে একটু জিডিয়ে নে। অনেকদিন বাদে এলি, বাড়িটা চিনতে কোনো কষ্ট হয়নি তো? কতদিন পর তোকে দেখলাম। কেমন আছিস তুই? আমি ভালো আছি মামা, তুমি কেমন আছো? তোমার ব্যবসা কেমন চলছে? ব্যবসা? সেই জন্যই তো তোকে ডেকে নিয়ে এলাম। ব্যবসাটাকে বাড়াতে চাই বুঝলি, কিন্তু গাড়ির ব্যবসাতে অনেক কাজ, সবসময় এটা সেটা লেগেই থাকে। আমাকে চারদিক একা সামলাতে হয়। কিন্তু এত বড় একটা ব্যবসা কি আর একা সামলানো যায়? তুই বল। তাই তো তোর মাকে বললাম যে তোকে পাঠিয়ে দিতে। তুই আমাকে একটু সাহায্য করবি।
তেমন কোনো কষ্টকর কাজ না। শুধু আমার ফাঁকিবাজ কর্মচারীগুলোর উপর নজরদারি রাখা, যাতে ওরা ফাঁকি মারতে না পারে। তুই ওদের উপর নজর রাখলে আমি একটু নিশ্চিন্ত মনে ক্লায়েন্টদের সাথে কারবার করতে যেতে পারব। যেদিন ক্লায়েন্টদের সাথে আমার মিটিং থাকে সেদিন আমার কর্মচারীরা কাজে বড় বেশি ঢিলে দেয়। তাতে ব্যবসার বড় ক্ষতি হয়। এবারে তুই এসে গেছিস। তুই এবার থেকে লক্ষ্য রাখবি যাতে ওরা আর 1 মিনিটের জন্য ফাঁকি দিতে না পারে। কি রে, পারবি তো? হ্যাঁ মামা, খুব পারব। এ আর এমন কি শক্ত কাজ? তুমি নিশ্চিন্তে থাকো। তা মামা, মামি কই? মামিকে দেখছি না। তোর মামি একটু বেরিয়েছে। সময় হয়ে এলো। এই এক্ষুনি এসে পড়বে। বলতে বলতেই মামি এসে পড়ল। মামিকে দেখে আমি হা হয়ে গেলাম। অতিরিক্ত সুখে থাকার পরিচয়। মামি এমনিতেই খুব সুন্দরী। তার উপর গায়ের গতি দ্বিগুণ বেড়ে যাওয়ায় রূপ আরও খুলেছে। সাজসজ্জার ধরনধারণও অনেক পাল্টে ফেলেছে। শাড়ি পরেছে, তবে ডিজাইনার। মামির ছিনাল রূপ মামার ঝকঝকে 3তলা বাড়ির থেকে অনেক বেশি আকর্ষণীয়। আমার জিভে জল চলে এলো। ভেবে পেলাম না মামিকে এমন পোশাকে বাইরে বেরোতে মামা কি করে অনুমতি দিল। মামাদের রকমস্কম খুবই পাল্টে গেছে। ওরা অতিরিক্ত আধুনিক হয়ে উঠেছে। বুঝলাম এ বাড়িতে থাকতে হলে আমাকেও ওদের সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে। অতি তাড়াতাড়ি কলকাতার অত্যাধুনিক সংস্কৃতির সাথে মানিয়ে নিতে হবে। মামারা এখন সমাজের উঁচু মহলের বাসিন্দা। সেই উচ্চমহলে চলতে ফিরতে হলে নিজেকে খুব দ্রুত ওদের উপযোগী করে তুলতে হবে। মামি ঢুকতেই আমি হাসি মুখে প্রশ্ন করলাম, কেমন আছো মামি? এত মুটিয়ে গেলে কিভাবে? আর বলিস না রে, গত বছর আমেরিকা গেছিলাম। ওখানকার জলহাওয়া এত ভালো, এতই তাজা যে 2 মাসেই মোটা হয়ে গেছি। তুই কেমন আছিস? তোকে দেখেও তো মনে হচ্ছে তুই বেশ ওয়েট পুট অন করেছিস। বাড়িতে বসে থাকলে সবার গায়ে মাংস লেগে যায় মামি। হি হি, তা ভালোই হয়েছে। ওয়েট গেইন করে তোর চেহারাটা অনেক খুলেছে। তুই রেস্ট নে, আমি একটু ফ্রেশ হয়ে আসি। মামি ঠিকই বলেছে। কলেজে পড়ার সময় থেকে আমি আবার খুব স্বাস্থ্য সচেতন হয়ে পড়ি। জিমে ভর্তি হই। একটা সময় নিয়মিত 2-3 ঘন্টা করে জিম করতাম। এখন রোজ যোগ ব্যায়াম করি, পাওয়ার যোগা। আজকাল যোগের এই নতুন ধরনটা খুব চলছে। তবে জিমের অভ্যাসটা ছাড়তে পারিনি। আমার কিছু লোহার সরঞ্জাম রয়েছে, বারবেল ডাম্বেল জাতীয়। সেগুলো দিয়ে বাড়িতেই একটু বুক হাত পা মেরে নি। ওইসব মেরে মেরে আর পাওয়ার যোগা করে করে চেহারাটা বেশ শক্তপোক্ত বানিয়ে ফেলেছি। যাকে বলে পুরোপুরি পেশিবহুল শরীর। মা মজা করে বলে দৈত্য। তবে মজার মধ্যে একটা চাপা গর্ববোধ লুকিয়ে আছে। এই দেহটাকে নিয়ে আমারও গর্ব কিছু কম নয়। এই বলিষ্ঠ দেহের জন্য এলাকার সকল মেজমহিলারা আমাকে খুব পছন্দ করে। শরীর বানানোর পর অনেকের সাথে আমি প্রেম করেছি। কয়েকজনের সাথে তো আমি রীতিমতো গভীর সম্পর্কে জড়িয়ে পড়ি। আমার আবার রোগাসোগা কমবয়সী মেয়ের থেকে মোটাসোটা মহিলাই বেশি পছন্দ। পরদিন সকালে ঘুম থেকে উঠে সদ্য যোগ শেষ করে ফ্রি হ্যান্ড শুরু করেছি, এমন সময় ঘরের দরজার দিকে আমার চোখ গেল। দেখি দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে মামি মুগ্ধ চোখে আমার ব্যায়াম করা দেখছে। সকাল সকাল আমার ঘরের দরজায় মামিকে দেখে আমি কয়েক সেকেন্ডের জন্য মেরে গেছিলাম। কিন্তু চট করে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করলাম, আরে মামি, তুমি কখন এলে? দেখতে পাইনি তো। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। এমনিতে আমি একটু বেলা করে উঠি, কিন্তু আজ কেন জানি না ঘুমটা ভেঙে গেল। তারপর আর কিছুতেই ঘুমোতে পারলাম না। কিন্তু সকালে উঠে বেশ ভালোই লাগছে। বেশ একটা ফ্রেশনেস ফিল করছি। সকালের সাইডটাও দেখছি খুবই অ্যাট্রাকটিভ। এবার থেকে আমি সকালেই উঠব, বলে মামি মিটিমিটি হাসতে লাগল। আমার সন্দেহ হলো সকালবেলার সুন্দর দৃশ্যের কথাটা আমাকে লক্ষ্য করেই বলা হয়েছে। ইঙ্গিতটা যে আমি ধরে ফেলেছি সেটা মামিকে বুঝতে দিলাম না। ভালো মানুষের মতো বললাম, ঠিক বলেছ। সকালে উঠলে শরীর ও মন দুটোই বেশ তরতাজা থাকে। সেটা তোকে দেখে বেশ বোঝা যায়। দারুণ বডি বানিয়েছিস। আমাকে কয়েকটা ব্যায়াম শিখিয়ে দে না। আমি তো খুব মোটা হয়ে গেছি। একটু ব্যায়াম করলে হয়তো কিছুটা ঝরবে। এত সহজে মামিকে এভাবে একান্তে পেয়ে যাব সেটা কল্পনাও করতে পারিনি। গতরাতে মামির স্বপ্ন দেখেছি। এখন ভোরে উঠেই মামির দর্শন, তাও আবার এমন অর্ধপরিহিত অবস্থায়। এমন শোনার সুযোগ নষ্ট করার বান্দা আমি নই। সানন্দে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, শেখাবো।
তুমি যখন শিখতে চাইছো আমি না শিখিয়ে পারি। আমার কথায় মামি খুশি হল। তা তুমি দরজার কাছে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মামি ঘরে এসে বিছানায় বসল। প্রথমে তোমাকে সহজ কিছু শেখাই। আমি তোমাকে পদ্মাসন করে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করবে। তারপর আমি যেমনটি করেছি ঠিক তেমনটি করার চেষ্টা করবে। ঠিক আছে? ওকে। আমি মেঝেতে বসে পদ্মাসন করে দেখালাম। ঠিক করে দেখেছ তো কিভাবে করলাম? হ্যাঁ, দেখেছি। তাহলে এবার তুমি চেষ্টা করো। আচ্ছা, করছি। মামি বিছানা থেকে নেমে আমার পাশে এসে মেঝেতে বসল। মামির পা দেখে আমার দেখে মনে হলো মুরগির ঠ্যাঙ্গের থেকেও ও দুটো খেতে অনেক বেশি সুস্বাদু হবে। মামি আমাকে নকল করে তার ডান পাটা বা পায়ের উপর রেখে বা পাটা ডান পায়ের উপর রাখার চেষ্টা করল। কিন্তু 4-5 বার চেষ্টা করেও পারল না। মামির পা দুটো অনেক বেশি মোটা। তার মোটা মোটা থাইয়ের আয়তন এত বেশি যে এক থাইয়ের উপর একটা পা রেখে অপর থাইয়ের উপর দ্বিতীয় পাটা তুলতে পারছে না। আরও 4-5 বার চেষ্টা করার পর মামি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকাল। আমি পাশে বসে বসে দেখছি মামি এর মধ্যেই খুব ঘেমে গেছে। মামির মোটা মোটা হাত পাগুলো ঘেমে গিয়ে আরও উজ্জ্বল হয়ে উঠেছে। দেখে আমার গরম হয়ে গেল। কিন্তু আমার মুখে কোনো কিছুর অভিব্যক্তি ফুটল না। নিরুত্তাপভাবে মামিকে বললাম, চেষ্টা চালিয়ে যাও। ঠিক পারবে। মামি আবার চেষ্টা করল। কিন্তু বৃথা চেষ্টা। মামি এবার তার সিধে রাখতে পারল না। আসন করতে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল। এত পরিশ্রমের ফলে মামি দরদর করে ঘেমেই চলেছে। আমি আর অপেক্ষা করলাম না। সাহস করে সোজা হাত বাড়ালাম। পিঠে হাতটা রেখে বললাম, শরীরটাকে সামনে ঝুঁকিও না। আবার চেষ্টা করো। তোর মতো করে করার কত ট্রাই করছি, কিন্তু কিছুতেই করতে পারছি না। তুই প্লিজ একটু হেল্প কর না। ঠিক আছে। তুমি এমনি হাঁটু মুড়ে বসো। কিন্তু শরীর সিধে রাখবে। একদম ঝুঁকবে না। শরীরটাকে সোজা রাখাই এই ব্যায়ামের সবথেকে বেশি দরকার। মামি হাঁটু ভাঁজ করে নিল। আমি আমার ডান হাতটা মামির বাঁ কাঁধে রেখে মামিকে পিছন দিকে চাপ দিলাম, যাতে করে মামি তার দেহটাকে সোজা রাখতে পারে। মামিরও খুব ভালো লাগছে। তার মুখ থেকে এর মধ্যে একটা কথাও বেরোয়নি। কিন্তু এভাবে আর কতক্ষণ? আমি অধীর হয়ে উঠলাম। কি হলো মামি? শরীরটাকে সোজা রাখতে কষ্ট হচ্ছে? আরও চেষ্টা করো। মামিকে সাহায্য করতে আমার খুব ভালো লাগছিল। কিন্তু ভাগ্য পুরোপুরি সহায় হল না। খুব বেশিক্ষণ সুযোগ পেলাম না। 2-3 মিনিট বাদেই আচমকা পাশের বেডরুম থেকে খকখক শব্দ ভেসে এলো। মামা ঘুমের মধ্যে কাশছে। মামার কাশির আওয়াজ শুনে ধরা মামি তৎক্ষণাৎ ধরমট করে উঠে দাঁড়াল। আমিও তার সাথে সাথে উঠে দাঁড়ালাম। ততক্ষণে মামি নিজেকে সামলে নিয়েছে। তার মুখে দুষ্টু হাসিটা ফিরে এসেছে। আজ আর শিখতে পারব না। তোর মামা এক্ষুনি উঠে পড়বে। উঠেই তাড়া লাগাবে। আজ তুই তো তোর মামার সাথে অফিস যাবি। আমি কাল আরও একটু সকাল সকাল উঠে তোর কাছে ব্যায়াম শিখতে আসব। তুই কাল তাড়াতাড়ি উঠে পড়িস। কথাটা বলে মামি তাড়াহুড়ো করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমিও আর দেরি না করে আমার ঘরের সংলগ্ন বাচ্চাঘরে ঢুকে পড়লাম। এখনই একটা ছোট্ট কাজ সারার ভীষণ প্রয়োজন। বাচ্চাঘর থেকে স্নানটান সেরে বেরোতে বেরোতে 9টা বেজে গেল। চটপট নাস্তা করে উত্তম মামার সাথে অফিসে বেরিয়ে পড়লাম। কাছেই অফিস। গাড়িতে মিনিট 10 লাগল। সত্যি সত্যি অফিসে আমাকে বিশেষ কিছুই করতে হলো না। কেবল ঘুরে ঘুরে অফিসের স্টাফেদের উপর নজর রাখা আর মাঝে মধ্যে টেলিফোন ধরা। আমি পরিবহনের কাজের কিছু জানি না, তাই ফোনগুলো শেষমেশ সব মামাকেই হস্তান্তরিত করে দিলাম। তবুও তাড়াহুড়োর মাঝে 1 মিনিটের জন্য হলেও টেলিফোন ধরে মামার সময় কিছুটা বাঁচাতে লাগলাম। কাজকর্মে আমার স্বতঃস্ফূর্ততা দেখে মামা খুবই প্রভাবিত হল। ভালো কাজের পুরস্কার হিসাবে আমাকে আজ কোনো ভালো রেস্তোরাঁ ডিনার খাওয়াবে বলে কথা দিল। বিকেলের দিকে চাপ কমে গেল। আমি আর মামা সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি ফিরে এলাম। বাইরে ডিনার করার কথা মামা মামিকে আগেই জানিয়ে দিয়েছিল। আমরা গিয়ে দেখলাম মামি বেডরুমের দরজা ভিজিয়ে সাজছে। মামা বেডরুমে ঢুকে গেল। আমিও পোশাক বদলাতে নিজের ঘরে ঢুকে পড়লাম। পোশাক পরিবর্তন করার আগে বাচ্চাঘরে গেলাম। একটা জিন্স আর টি শার্ট গায়ে চড়িয়ে নিলাম। আমার জামাকাপড় পরতে বেশি সময় লাগে না। মামা মামির কিন্তু হয়নি। আমি স্টাডি রুমে গিয়ে কম্পিউটার খুলে ইন্টারনেট সার্ফ করতে লাগলাম।
আধ ঘন্টা বাদে মামা মামি দুজনেই একসাথে বেডরুম থেকে বেরোল। মামা কালো স্যুটটাই পরেছে। যদিও মামা খুব হাসিখুশি মানুষ, কিন্তু স্যুট পরায় চেহারায় গাম্ভীর্য চলে এসেছে। বেশ একটা ভারিক্কি ভাব। কিন্তু আমার গুরুগম্ভীর মামাকে কেউ লক্ষ্য করবে না, কারণ আমার সুন্দরী মামি একটা গাঢ় নীল রঙের স্বচ্ছ সিফন ডিজাইনার শাড়ি পরেছে। আমার সকালবেলার কথা মনে পড়ে গেল। আমি চটপট নিজেকে সামলে নিলাম। এখন ফুলে গেলে একটা কেলেঙ্কারি হবে। আর এমনিতেও আমি লক্ষ্য করেছি মামি যতই নরম কাপড় চোপড় পরুক আর সকালে এসে আমার সেবা নিক, মামার সামনে কিন্তু সৎ হয়ে থাকতেই পছন্দ করে। হয়তো সেই কারণে মামা মামির উপর কোনো সন্দেহ করে না, তাকে এমন পোশাক আশাকে বাইরে বেরোতে দেয়। তাই আমি জানি মামার সামনে হাত দেবার সুযোগ খুব একটা পাব না। আমরা মামার গাড়িতে উঠে বসলাম। আমি মামার সঙ্গে সামনের সিটে বসলাম। মামি গিয়ে পিছনের সিটে একা বসল। আমরা আসলে কোনো রেস্টুরেন্টে নয়, পার্ক স্ট্রিটে একটা নামকরা পাবে যাব। কলকাতার রাস্তাঘাট কোনোকালেই খুব একটা ফাঁকা থাকে না, তাই সল্টলেক থেকে গাড়ি করে পার্ক স্ট্রিট পৌঁছতে আধ ঘন্টা লাগল। পাবে পৌঁছেই মামা ড্রিঙ্কসের অর্ডার দিল, সাথে চাট হিসাবে চিকেন তন্দুরি নিল। মামা মামি দুজনেই ভালো লাল পানি খায়। মামাকে তো ট্যাঙ্কির সাথে তুলনা করা যায়। 1 ঘন্টার মধ্যেই 4 বার খেয়ে নিল। এত তাড়াতাড়ি শেষ করতে আমি কাউকে কখনো দেখিনি। আমারও লাল পানি খাওয়ার অভ্যাস আছে, তবে আমি মামার মতো অত দ্রুত খেতে পারি না। আমি পানি খাই ধীরে সুস্থে। মামিও আমার মতোই আস্তে আস্তে খান। তাই 1 ঘন্টায় আমাদের মাত্র 2 পেগ শেষ হল। মামা যেমন তাড়াতাড়ি খায় তেমনি তার তাড়াতাড়ি চড়ে, তবে সাংঘাতিক কিছু চড়েনি। 1 ঘন্টা বাদে সিটে বসে অল্প অল্প ধুলতে লাগল। পাবের ঠিক মাঝামাঝি গোল করে একটা ছোট্ট নাচার জায়গা করা হয়েছে। সেখানে কিছু পুরুষ মহিলারা নাচছে। মামির শখ হলো সেও নাচবে, কিন্তু মামার লাল পানি ছেড়ে ওঠার কোনো ইচ্ছে নেই। আজ খুব খাটাখাটনি গেছে, শরীরটা ভীষণ টায়ার্ড। তুমি সাগরকে নিয়ে যাও, আমি এই বেশ ভালো আছি। আমার মনটা উৎফুল্ল হয়ে উঠল। ভেবেছিলাম আজ আর কিছু হবে না, কিন্তু মেঘ না চাইতেই জল। কুসুযোগ মামাই আমাকে দিচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে। আমি নাচতে জানি না। ন্যাকা ন্যাকা গলায় নিজের সমস্যার কথাটা জানালাম। মামা, আমার নাচতে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু মুশকিল হচ্ছে আমি কোনোদিন নাচিনি। আমার কথা শুনে মামা হা হা করে হেসে দিল। আরে ওটা কোনো ব্যাপার না, এখানে কেউই তেমন নাচতে পারে না। তুই খালি কোমর দোলাবি, তাহলেই হবে। এবার মামি বলে উঠল, তোর চিন্তা নেই, তোকে কেউ লক্ষ্য করবে না। সবাই নিজের ডান্স পার্টনার নিয়েই ব্যস্ত থাকে। অন্যরা কে কি করছে কিচ্ছু দেখে না। এমনিতেই জায়গাটা অন্ধকার, তুই তাই যা ইচ্ছে করতে পারিস। মামির কথার লুকোনো অর্থটা বুঝতে আমার অসুবিধা হলো না, তবে মামা কিছু ধরতে পারল না। সরল মনে আমাকে তার বউয়ের সাথে নাচতে পাঠিয়ে দিল। আমি আর মামির ডান্স ফ্লোরে গিয়ে নাচতে শুরু করে দিলাম। লক্ষ্য করলাম ডান্স ফ্লোরে সত্যি সত্যি কেউ কারুর দিকে নজর দিচ্ছে না। সবাই আপন আপন সঙ্গীর সাথে নাচতে ব্যস্ত। ডান্স ফ্লোরটা ভালোই অন্ধকার। আমাদের সিটটা ডান্স ফ্লোর থেকে বেশ দূরে। ওখান থেকে আমার ধীরে ধীরে মাতাল হতে থাকা মামা কোনো কিছু দেখতে পাবে বলে মনে হয় না। আমি আর মামি এমন সুবর্ণ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে ছাড়লাম না। মামি একদম আমার কাছে থেকে নাচতে লাগল। কানে ফিসফিস করে বললাম, এবার ঘুরে গিয়ে আমার দিকে পিছন ফিরে নাচো। অমনি মামি এক আদর্শ সহযোগীর মতো আমার কথা অনুসারে ঘুরে গিয়ে পিছন ফিরে নাচতে শুরু করল। কিন্তু এভাবে বেশিক্ষণ ডান্স ফ্লোরে এক জায়গায় দাঁড়িয়ে থাকা যায় না। আশেপাশের লোকজনের দৃষ্টি পড়ে যেতে পারে, তবে পড়লেও যে খুব একটা ক্ষতি হবে বলে মনে হলো না। ডান্স ফ্লোরে প্রায় সবাই দেখলাম নিজের নিজের পার্টনারের সাথে ঘনিষ্ঠভাবে নাচছে, তবে কেউই আমাদের মতো এত এনজয় করছে না। তাই আমরা ঝুঁকি নিলাম না। সারা ডান্স ফ্লোরটা ঘুরতে লাগলাম। মিনিট 10 এক জায়গায় দাঁড়াই। তারপর বেশিক্ষণ হয়ে গেলেই জায়গাটা ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়ি। আবার সেখানেও বেশিক্ষণ হলে পর আমরা অন্য কোথাও গিয়ে দাঁড়াই আর এনজয় করি। এভাবে প্রায় 1 ঘন্টা ধরে আমি আর মামি সারা ডান্স ফ্লোরটা ঘুরে ঘুরে এনজয় করে গেলাম। 1 ঘন্টা বাদে আমরা আমাদের টেবিলে ফিরে গেলাম। গিয়ে দেখলাম মামা তাল হয়ে সিটে বসে ঢুলছে। আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে আরও 6 বার লাল পানি গলাধ্যকরণ করেছে। আমি আর মামি সিটে বসলাম।
ডান্স ফ্লোরে ভিড়ের মধ্যে এতক্ষণ ধরে হুটোপাটি করে দুজনেই বেশ ঘেমে গেছি। মামি কিছুটা হাঁফিয়ে গেছে, বড় বড় নিঃশ্বাস টানছে। দুজনেরই পিপাসা পেয়ে গেছিল, তাই আরও 2 গ্লাস লাল পানি খাওয়া হলো। মামাও খেল। এত খেয়ে মামা প্রায় বেহুশ হয়ে পড়ল। আমার চিন্তা হচ্ছিল যে এই অবস্থায় মামা তো গাড়ি চালাতে পারবে না, তাহলে বাড়ি যাব কিসে? মামি মুশকিল আসান করে দিল, তোর মামা আর ড্রাইভ করার অবস্থায় নেই, ডিনারের পর ট্যাক্সি ধরতে হবে। মামি চাইনিজ অর্ডার দিল। আমরা ধীরেসুস্থে খেয়ে দিয়ে যখন পাব থেকে বেরোলাম তখন রাত 11টা বেজে গেছে। ট্যাক্সি পেতে সমস্যা হলো না, পাবের সামনেই একটা দাঁড়িয়ে ছিল। আমরা সেটাতে উঠে 11:30টার মধ্যেই বাড়ি চলে এলাম। দিনরাতের কাজের লোকটা এসে দরজা খুলে দিল। আমি আর ট্যাক্সি চালক মিলে ধরাধরি করে আমার বেহুশ মামাকে একতলার ড্রয়িং রুমের সোফাতে এনে শুয়ে দিলাম। সোফায় তার দেহটা রাখতেই মামা নাক ডাকতে আরম্ভ করল। মামি ট্যাক্সি চালককে অশেষ ধন্যবাদের সাথে সাথে 100 টাকা বকশিস দিল। ট্যাক্সি চালক সেলাম জানিয়ে চলে গেল। মামি তার বরের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আজকের রাতটা তোর মামা এই ঘরেই কাটাক বুঝলি। এই অবস্থায় ওকে আর দোতলায় তুলে কাজ নেই। আমিও মামির কথায় সায় দিলাম। ঠিক বলেছ, আজ মামা এখানেই ঘুমুক। একটা তো রাতের ব্যাপার, এখন দোতলায় তুলতে গেলে মামার কাঁচা ঘুম ভেঙে যেতে পারে। চল তাহলে আমরা উপরে গিয়ে শুয়ে পড়ি, অনেক রাত হলো। তুই আজ আমার সাথেই আয়, আমার একা একা শুলে আবার ঘুম আসে না। ভোর হলে তোর নিজের ঘরে চলে যাস। মামির কথা শুনে আনন্দে আমার মনটা নেচে উঠল, টনটন করে উঠল। নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারলাম না, কিন্তু কাজের লোকটার চোখে ধুলো দিতে হবে। মনের উৎফুল্লতা যথাসাধ্য চেপে নির্স্কণ্ঠে বললাম, তুমি যখন চাইছ তখন চলো যায়। ঘুরে ফিরে এসে একটু না ঘুমালে তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। একা একা শুতে গিয়ে মিছিমিছি ঘুম নষ্ট করে লাভ নেই। তাহলে চল, তোর মামা এখানে শান্তিতে ঘুমুক, আমরাও উপরে গিয়ে একটু রেস্ট নিই। আমার খুব টায়ার্ড লাগছে, গাটা ভীষণ ম্যাজম্যাজ করছে। চলো, আমি ঘরে গিয়ে তোমাকে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি। ভালো করে ম্যাসাজ করলেই তোমার ম্যাজম্যাজ ভাব কেটে যাবে। ঠিক বলেছিস, ম্যাসাজ করলেই শরীরটা ভালো লাগবে। তাহলে চল, আর দেরি করে কাজ নেই, চলো। অভিনয়টা নিপুণ হলো। দুর্ভাগ্যক্রমে যদি কাজের লোকটা বেডরুম থেকে কোনো শব্দ শুনতে পায়, তাহলে সে ভাববে আমি জোরে ম্যাসাজ করায় মামি বুঝি আর্তনাদ করছে। তার মনে তেমন কোনো সন্দেহ জাগবে না। বেডরুমে ঢুকে মামি ধপ করে বিছানায় দেহ ফেলে দিল। আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল। দরজায় খিল দিয়ে আমি ক্ষুধার্ত শিকারীর মতো মামির দিকে এগিয়ে গেলাম। পরদিন ভোর হতে না হতেই আমি মামির বেডরুম ছেড়ে আমার ঘরে চলে এলাম। ঘুম এলো না, তাই যোগ ব্যায়াম করতে আরম্ভ করলাম। গা ঘামাতে ঘামাতে কখন যে 8টা বেজে গেল টের পাইনি। মামার গলা খাকরানি শুনে দরজার দিকে চেয়ে দেখলাম আমার ঘরের দোরে মামা মুখটাকে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই মামা আমতা আমতা করে বলল, তুই উঠে গেছিস বাবা? হ্যাঁ মামা, অনেকক্ষণ। তা বেশ বেশ, সকাল সকাল ওঠা ভালো, শরীরটা চনমনে থাকে। হ্যাঁ মামা। মামা কিছু একটা বলতে চায়, কিন্তু কিসের কারণে কথাটা বলতে তার বাধো বাধো ঠেকছে। আমি প্রশ্নালু চোখে মামার দিকে তাকালাম। মামা গলা খাকরে নিচু স্বরে বলল, কালকে একটু বেশিই খেয়ে ফেলেছিলাম। তোদের মনে হয় খুব প্রবলেমে পড়তে হয়েছিল। মামা গতকাল রাতের ঘটনার কথা জানতে চায়। গতকাল লাল পানি খেয়ে বেহুশ হয়ে যাওয়ার জন্য হয়তো তার নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার মনে হলো তাকে কিছুটা হালকা করে দেওয়া দরকার, এতে করে আমার লাভও আছে। তাকে ভরসা জোগালে মামা আমার উপর নির্ভর করা শুরু করবে। তালরা খুব চট করে অপরকে ভরসা করে। বাইরে থেকে যেমনই লাগুক, মামা আসলে কিছুটা দুর্বল চরিত্রের মানুষ। এমন একটা নরম লোক যে কি করে মাত্র 2.5 বছরের মধ্যে এত বড় একটা ব্যবসা গড়ে তুলতে পারে, সেটা আমার মাথায় ঢোকে না। আমি গতরাতেই ভেবে ফেলেছি যে নিশ্চিন্ত মনে যদি মামিকে পেতে যাই, তাহলে যেভাবেই হোক মামাকে হাত করতে হবে। একবার মামার আস্থাভাজন হয়ে উঠলে আমি সমস্ত সন্দেহের ঊর্ধ্বে থাকতে পারব। এছাড়াও আমার একটা দ্বিতীয় অভিসন্ধি আছে। দুর্বল চরিত্রের লোকেরা খুব সহজেই পরের উপর অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়ে। বিশেষ করে লোকটা যখন পার তাল, তখন সে অতি সহজেই পরের মুখাপেক্ষী হয়ে ওঠে।
একটু চাপে পড়লেই পরের কাছে উদ্ধারের সন্ধান খোঁজে। একবার মামা আমার উপর নির্ভর করতে আরম্ভ করলে তার আর আমাকে ছাড়া চলবে না। সব কাজেই আমার পরামর্শ নিতে চাইবে। মামার বিশ্বাসের সুযোগ নিয়ে তখন আমি যা ইচ্ছে তাই করতে পারব। রানী আর রাজত্ব দুটোই আমার কবজায় চলে আসবে। একদিকে মামিকে নিশ্চিন্তে পাব আর অন্যদিকে মামার ব্যবসাটাকেও হাত করার সুযোগ থাকবে। মামা যদি নিজেকে অপরাধী মনে করে লাল পানি খাওয়া কমিয়ে দেয় তাহলে আমি মুশকিলে পড়ে যাব। আমার পরিকল্পনাটা পুরো জলে চলে যাবে। আমি বাঁধ বসাবার বন্দোবস্ত করলাম। গলায় এক বোতল মধু ঢেলে মামাকে আশ্বাস দিলাম, ও কিছু নয় মামা। তুমি ফালতু টেনশন করছো। আমাদের কোনো কষ্টই হয়নি। শুধু তুমি গাড়ি চালাতে পারবে না বলে ট্যাক্সি করতে হয়েছিল। তবে পার্ক স্ট্রিটে ট্যাক্সি পেতে কোনো অসুবিধেই হয়নি। হাতের কাছেই দাঁড়িয়েছিল। কিন্তু আমি তো মনে হয় ভালো করে হাঁটতেও পাচ্ছিলাম না। তোরা আমাকে বাড়ির ভিতর আনলি কিভাবে? আমি আনলাম। ট্যাক্সি থেকে তোমাকে তুলে সোজা একতলার ড্রয়িং রুমে এনে সোফাতে শুইয়ে দিয়েছিলাম। বাপরে, তোর গায়ে তো সাংঘাতিক জোর। ও কিছু নয় মামা। রোজ একটু ব্যায়াম করি তো। ভারী ভারী ওজন তোলার অভ্যাস আছে। তাই তোমাকে সহজেই তুলতে পেরেছিলাম। খুব ভালো। মামা আমার দৈহিক শক্তির নমুনা শুনে বেশ খুশি হয়ে গেল। কিন্তু তার অস্বস্তিটা সম্পূর্ণ দূর হল না। কারণ অবশ্যই মামি। মামা এবারে মামির কথা তুলল। তোর মামি নিশ্চয়ই খুব রেগে গেছিল। মামা নিজের অজান্তে আমার হাতে ব্রহ্মাস্ত্র তুলে দিল। আমি এর অপেক্ষাতেই ছিলাম। মামির কথা তুলতেই আমি মামার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলাম। তুমি মিছে চিন্তা করছো মামা। মামি কিছুটা রেগে গেছিল বটে। কিন্তু আমি সামলে দিয়েছি। আমি মামিকে বলেছি যে মামা অসম্ভব খাটাখাটনি করে, তাই একটু বেশি খায়। এত খাটার পর যে কেউ দুপাত্তর বেশি চড়িয়ে ফেলবে। তার উপর আমরা নাচতে চলে গেছিলাম আর মামা একা বসে বসে বোর হচ্ছিল। তাই একটু বেশি খেয়ে ফেলেছে। মামি খুব বুদ্ধিমতী। আমার কথা বুঝেছে। তোমার উপর একদম রাগ করে নেই। মামার সন্দেহ তবু গেল না। তুই সত্যি বলছিস? আমি এবারে গলায় দৃঢ়তা এনে বললাম, তোমাকে শুধু শুধু মিথ্যে বলতে যাব কেন? তোমাকে মিথ্যে বললে ভগবান আমার উপর চটে যাবেন। আমি আজ তোমাকে বলছি মামা, আমি তোমাকে ভীষণ শ্রদ্ধা করি। তুমি কত বড় পরোপকারী মানুষ। আমাকে নিজের বাড়িতে নিয়ে এসে ব্যবসাতে ঢুকিয়েছ। বেকার ভাগ্নেকে একটা কাজ দিয়েছ। তোমার মতো মানুষ আজকাল আর দেখা যায় না। তুমি মহান। তোমার বিশ্বাস যে ভাঙবে সে নরকেও স্থান পাবে না। তোমাকে যে ঠকাবে সে সবার ঘেন্নার পাত্র হবে। আমি কারুর ঘৃণা পেতে চাই না। আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই। ভগবানের কাছে শুধু এতটুকুই আমার প্রার্থনা, যেন তোমার বিশ্বাসের সম্মান আমি চিরদিন রাখতে পারি। বলতে বলতে এমন ভাব করলাম যেন আমার গলা ধরে আসছে। আমার অভিনয় এতটাই নিখুঁত হল যে মামা বিচলিত হয়ে উঠল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই আমাকে এত সম্মান করিস জেনে আমি খুব খুশি হলাম। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আজ একটা জরুরি ক্লায়েন্ট মিটিং আছে। ভাবছি তোকে সঙ্গে নিয়ে যাব। তুই ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখতে পারবি। তুই ভালো করে ব্যবসাটা জেনে গেলে তোর উপর কিছুটা দায়িত্ব চাপিয়ে আমি একটু হালকা হতে চাই। কি রে, মামার ঘাড়ের বোঝাটা কিছু কম করে দিতে পারবি না? মামার কথায় আমার মনটা খুশ হয়ে গেল। এর মধ্যেই আমার পরিকল্পনাটা সফল হতে শুরু করেছে। আমি উৎসাহের সাথে বললাম, খুব পারবো মামা। তুমি শেখালে আমি সবকিছু শিখে ফেলব। মামা চলে যাওয়ার পর আমি বাচ্চা ঘরে ঢুকে চটপট স্নান সেরে ফেললাম। ব্রেকফাস্ট করতে খাওয়ার টেবিলে গিয়ে দেখি মামি ঘুম থেকে উঠে পড়েছে। মামিকে দেখে বোঝা যাচ্ছে না যে গতকাল রাতে মামি আমার কাছে সেবা নিয়েছে। গতরাতের সেই ছিনাল ভাবখানা আজ সকালে উধাও। এখন মামির মুখচোখ একদম স্বাভাবিক। আমাকে দেখে মিটিমিটি হাসল। আমিও দাঁত বের করে একটু হেসে দিলাম। এই বাড়িতে খাওয়ার সময় কেউ বিশেষ কথা বলে না। আমি চুপচাপ ব্রেকফাস্ট শেষ করে মামার সাথে বেরিয়ে পড়লাম। ক্লায়েন্ট মিটিংটা বড় লম্বা টানল। শেষ হতে হতে সন্ধে গড়িয়ে গেল। মিটিং মাত্রই খুব বিরক্তিকর হয়। সুতরাং এত লম্বা একটা মিটিং সেডে আমি আর মামা দুজনেই কিছুটা বেদম হয়ে পড়লাম। তবে মিটিং শেষে আমাদের একটা বড় ফায়দা হলো। ক্লায়েন্ট কথা দিল যে একটা নতুন ডিল সই করা হবে। নতুন ডিল হলে আমাদের লাভের পরিমাণ বেশ কিছুটা বেড়ে যাবে। মামা উৎফুল্ল হয়ে আমাকে বলল, এমন একটা ভালো ডিল করার পর একটু সেলিব্রেট করা উচিত। চল আজকেও ডিনারটা বাইরেই সারি।
মামা মামিকে ফোন করে পার্ক স্ট্রিটে আসতে বলে দিল। ডিলের কথাটা বলে পার্ক স্ট্রিটের এক বড় চাইনিজ রেস্টুরেন্টে ডিনার করার পরিকল্পনাটা মামিকে জানিয়ে দিল। আমরা পার্ক স্ট্রিটে পৌঁছানোর মিনিট 10 বাদে মামিও চলে এলো। গতকালের মতো আজও একই রকম সিফনের স্বচ্ছ শাড়ি পরে এসেছে। আমরা তিনজনে চাইনিজ খেতে রেস্টুরেন্টে ঢুকলাম। মামা জাত্তাল। ডিনারে চিকেন চাউমিন, চিলি চিকেন আর শেচওয়ান চিকেনের সাথে সাথে এক বোতল পানি অর্ডার দিয়ে দিল। হে হে করে হাসতে হাসতে বলল, পানি ছাড়া কি আর সেলিব্রেশন হয়? গতদিনের মতো আজকেও মামা খাবারের থেকে লাল পানিই বেশি খেল। অত বড় বোতলটা প্রায় একাই শেষ করে দিল। আমি আর মামি খালি 2 গ্লাস করে গলায় ঢাললাম। 1.5 ঘন্টা বাদে যখন ডিনার শেষ করে আমরা টেবিল ছেড়ে উঠলাম, তখন মামা আবার হুঁশ হারিয়ে ফেলেছে। আমাদের আবার ট্যাক্সি ধরতে হলো। আমি আর মামি গতকালকের পাবের কাজটা আজ ট্যাক্সিতে করলাম। গতকাল পাবের ডান্স ফ্লোরে সবার মাঝে নাচার ছলে খুবই রোমাঞ্চ বোধ করেছি। আবার অমন একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার লোভ সামলাতে পারলাম না। তাই মামাকে ট্যাক্সিতে সামনের সিটে ড্রাইভারের পাশে ফেলে আমি মামিকে নিয়ে পিছনের সিটে বসলাম। ট্যাক্সিতে ওঠার আগে আমি ড্রাইভারকে অতিরিক্ত বকশিসের লোভ দেখিয়ে রেখেছি। পিছনের সিটে আমরা কিছু করলে ওর সমস্যা হওয়ার কথা নয়। ট্যাক্সি চালু হতেই মামি নিজে থেকেই ঢলে পড়ল। আমিও সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিলাম।